তবে কি তিস্তা ইস্যুতে দিল্লির ওপর নতুন করে চাপ প্রয়োগের কৌশল নিচ্ছেন ইউনূস সরকার? মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদী সরকারের ওপর এই বাড়তি চাপ তারা কিভাবে মোকাবেলা করবেন? দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পরেও শেখ হাসিনা কোনোভাবেই দিল্লির কাছ থেকে তিস্তার জল আদায় করতে পারেননি। আর একই রকম ভাবেই বাংলাদেশে এই তিস্তা ইস্যুতে ভারত বিদ্বেষী মনোভাব আরো প্রাতিষ্ঠানিক আকার ধারণ করেছিল এবং 5 আগস্টের পরবর্তী সময়ে এই তীব্র ভারত বিরোধিতা তিস্তা ইস্যুর অন্যতম কারণ বলেই মনে করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য। আর প্রতিদিনকার মতো আজকে আমাদের অতিথি প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আমি তোমার কাছে খুব সহজে জানতে চাইবো, আমাদের দর্শকরা দুই বাংলাতেই রয়েছেন, তারা জানতে চান শেখ হাসিনা দিল্লিতে অবস্থান, তিস্তা চুক্তি নিয়ে বারবার ভারতের আশ্বাস এবং 5 আগস্টের পরবর্তী ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ, এ সব মিলিয়ে এই মুহূর্তে হাতে গরম তিস্তা ইস্যুকে হাতিয়ার করে দিল্লির উপর চাপ প্রয়োগ করছে ইউনূস সরকার। তুমি কি বলছো? দেখো, অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরেই কিন্তু তাদের যে জলসম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা, তিনি কিন্তু সংবাদ মাধ্যমের কাছে অলরেডি বলেছিলেন যে এখনই সময় এসেছে তিস্তা ইস্যু নিয়ে একটা সুস্থকর পরিবেশে এটা সমাধানের জন্য তারা আলোচনায় বসতে চায় এবং বসার দরকারও বলে তারা মনে করেন। এবং সেখানে তারা জানিয়েছিলেন যে যদি এটা মধ্যস্থতার মধ্যে আলোচনার মধ্যে না আসে তাহলে তারা আন্তর্জাতিক আইনের শরণাপন্ন হতে পারে। তো সেই জায়গা থেকে যেটা আমরা দেখলাম যে পরবর্তী সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সাক্ষাৎকার দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিদেশ সচিব বিনয় কোয়াত্রা সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে এই মুহূর্তে পানি বন্টন চুক্তি নিয়ে তেমন কোনো কথা না হলেও কিন্তু এর প্রবাহ নিয়ে একটা আলোচনা হতে পারে। পরবর্তীতে আমরা দেখলাম যে এই বিষয়ে কিন্তু বিভিন্ন সময় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপত্তি জানিয়েছে। আমি এই বিষয়ে একদম স্পেসিফিক আসবো পরমাশিস। আমি শুধুমাত্র জানতে চাইছি যে এই দিল্লির ওপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে তিস্তাকে কেন বেছে নেওয়া হচ্ছে? অন্তর্বর্তী সরকার বা তুমি যাই বলো, শেখ হাসিনা প্রধানমন্ত্রী যখন ছিলেন এইটাকে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে একটা চাহিদার একটা ইস্যু এবং সেটা সব পক্ষেরই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে গণ অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তী সরকার এসছে এবং যেহেতু এই গণ অভ্যুত্থানের ঘটনা বাংলাদেশের এই বিগত দিনের যে ঘটনা, সেই ঘটনার যে প্রবাহমানতা, সেই জায়গা কিন্তু বাংলাদেশের মানুষের মনে একটা ভারতের প্রতি বিদ্বেষের ছাপ একবারে স্পষ্টভাবে এটা প্রকাশ পেয়েছে। সেটা সমাজ মাধ্যমে হোক, গণমাধ্যমে হোক বা আমাদের দিক থেকেও কিন্তু বাংলাদেশের মানুষের প্রতি একটা বিদ্বেষের বাতাবরণ গেছে। যদিও অন্তর্বর্তী সরকার গঠনের পর দুদেশকে শুভেচ্ছা জানিয়েছে, কিন্তু কৌশলগতভাবে ভারতকে এই মুহূর্তে তিস্তা ইস্যুতেই চাপে ফেলার একমাত্র পথ বলে বাংলাদেশ সরকার মানে অন্তর্বর্তী সরকার মনে করছে এবং তারা সেটা করতে চাইছে। কিন্তু আন্তর্জাতিক আইনের যে শরণাপন্ন হবে, দেখো এটা একটা প্রকৃতি বৈচিত্র্যের ব্যাপার, নদীর প্রবাহমানতা, নদীর নাব্যতা, এই সব কিছু আমার তো মনে হয় এই সব আন্তর্জাতিক আইনে গিয়ে কি হবে, দীর্ঘ সময় মেয়াদী হবে, যেটা আলোচনার মাধ্যমেই 15 বছরে মিটছে না, সেটা আইনের পথে গেলে কি হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছে যে উত্তরবঙ্গের বহু মানুষ কিন্তু খরার মধ্য দিয়ে যাবে। আমি দর্শকদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে যেটা তোমাকে প্রশ্ন করেছিলাম, তিস্তা ইস্যুতে এই মুহূর্তে তিস্তাকে কেন হাতিয়ার করছে। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আমাদের আলোচনা যারা দেখছেন, শুরুতেই তিস্তা ইস্যুতে আমার মনে হয় আমি আমার বন্ধু সাংবাদিককে জাস্ট যুক্ত করছি আমার এই কথার সঙ্গে, আমারও কিছুটা মতামত দেওয়ার চেষ্টা করছি যে আমার যেটা মনে হয় যে আমরা দীর্ঘদিন দেখেছি ভারত এবং বাংলাদেশের মধ্যে আমার মনে হয় চলমান যে সম্পর্ক যে পরিণতি পেয়েছে, সেই পরিণতির মধ্যে মনে হচ্ছে যে অন্যতম ফ্যাক্টরস হচ্ছে তিস্তা। বিশেষ করে গত 15 বছর ধরে 2011 সালের পর থেকে আমরা দেখেছি যেভাবে তিস্তাকে সামনে রেখে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক আলোচনা হয়েছে, আলটিমেটলি সব ব্যর্থ এবং আলোচনার প্রথম প্রেক্ষাপট কিন্তু সবসময় তিস্তা ইস্যু থাকতো এবং সেই তিস্তাকে ঘিরেই মূলত আজকে ভারতের বিরুদ্ধে যে বিদ্বেষ বা রাগ বা ক্ষোভ এবং সেই তিস্তাকে ঘিরে যে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারতের প্রতি যে রাগ ক্ষোভ বা যে বিদ্বেষ, সেটাকেই রাজনৈতিকভাবে হয়তো 5 আগস্টের পর রাজনৈতিক যে পটভূমি পরিবর্তন হওয়ার পরে তিস্তাকে সঙ্গত কারণেই অন্যান্য ইস্যুতে যেহেতু দিল্লির সঙ্গে খুব একটা বেশি বাংলাদেশের সরকার খুব একটা বেশি আমি বলবো পেরে উঠছে না, নানা রকম কৌশলগত কারণে আন্তর্জাতিক চাপ রয়েছে, সবকিছু মিলিয়ে ভারতের সঙ্গে পেরে উঠছে না। শুধুমাত্র শেখ হাসিনাকে ফেরত নেয়ার জন্য যে দাবি, তার বাইরে ইস্যু নেই। তাহলে ভারতের সঙ্গে এই মুহূর্তে ইস্যু হতে পারে ভারতের বিরুদ্ধে তিস্তা, যে
তিস্তা ইস্যুটি গত 15 বছর ধরে অমীমাংসিত। শুধু তিস্তা নয়, 54টি নদীর জল প্রবাহ নিয়েই কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে কথা চালাচালি চলছে, কিন্তু কিছু হয়নি। আলটিমেটলি ভারতের পক্ষ থেকে ঠাঁই নেই, বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা, আলোচনার টেবিলে যৌথ নদী কমিশন বারবার বসলেও আলটিমেট কিছু হয়নি। এক্ষেত্রে দুটো দেশের কূটনৈতিক পর্যায়ে যারা লিড করেন তাদের সদিচ্ছার অভাব, সবকিছু কিন্তু আসলে অনেক বড় বড় প্রশ্ন চিহ্ন সামনে রয়েছে। সাধারণ মানুষ, আমাদের দিক থেকে, ভারতের দিক থেকে অনেক সাধারণ মানুষের প্রশ্ন, এই তিস্তা নিয়ে ভারতের বিরুদ্ধে যে বিদ্বেষমূলক আচরণ বাংলাদেশ থেকে শুরু হয়েছে, এই তিস্তা চুক্তি ইচ্ছে করলেই করা সম্ভব ছিল, তাহলে কেন সেই চুক্তিটা হয়নি? প্রসঙ্গে ফিরে আসবো যে তিস্তা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে যে তিস্তা নিয়ে নতুন করে আলোচনার জায়গা থেকে, আলোচনার জায়গা কতটা আছে, তবে তিস্তা নিয়ে রাজনৈতিক চাপ দেওয়ার জায়গা নিশ্চয়ই বাংলাদেশের আছে। তুমি কিভাবে বল, কি দেখছো? বিষয়টা হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের নাগরিকের কাছে তারা মনে করে যে তিস্তা থেকে জল পাওয়াটা তাদের একটা হক বা অধিকার। ঠিক আছে, সে তার অধিকারের কথা বলতেই পারে, কিন্তু এটা কি ন্যায্য কি ন্যায্য নয়, ন্যায্য কি ন্যায্য নয় সেটা কিন্তু প্রকৃতি বৈচিত্র্যের সমস্ত বিশেষজ্ঞরা বসে জিনিসটা বিশ্লেষণ করে সহমতের ভিত্তিতে। জলপ্রবাহ উপর থেকে নিচে যাবে, সুতরাং উজানের দেশ থেকে ভাটিতে আসবে জলপ্রবাহ, এটা তো প্রকৃতির নিয়ম। সেক্ষেত্রে যদি উজানের কোনো দেশে নদী শাসন করা হয় এবং সেই নদী শাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়, জল সংরক্ষণ করা হয়, সেই রাজনৈতিক প্রেক্ষাপট যেটি তুমি বলছিলে যে গত বছর জুন মাসে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিস্তার জল বন্টন না হওয়ার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চিঠি দিয়েছেন। এবং একই সঙ্গে তোমার মনে আছে যে লোকসভা ইলেকশনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুর্শিদাবাদে উনি নির্বাচনী প্রচারণা সভা করেছিলেন, তখন তিস্তা চুক্তি না হয় তার জন্য স্থানীয় মানুষকে কিন্তু উনি প্রতিবাদ মিছিল, পদযাত্রা এবং বিক্ষোভ দেখানোর উদ্বুদ্ধ করেছিলেন। জুন মাসে যখন শেখ হাসিনা এসেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে, যখন কথা হয়েছিল যে এইটা নিয়ে ইস্যু নিয়ে যদি আলোচনা হয় তাহলে মুখ্যমন্ত্রীকে কেন ডাকা হবে না, এই নিয়ে কিন্তু একটা বিতর্কের দানা বেঁধেছিল। এবং তার পরবর্তী সময় 24শে জুন মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, ওটা নিয়ে বিতর্ক হয়েছিল যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আসবেন, কিন্তু আবার দিল্লি থেকেও কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে এই আলোচনার আগে, যৌথ নদী কমিশন বা এই বিষয় নিয়ে আলোচনার আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য সচিবকে চিঠি পাঠানো হয়েছিল এবং এই সমস্ত বিষয় নিয়ে একটা রাজনীতি চলছে। মানে তিস্তা ইস্যুতে শুধু ভারত বাংলাদেশের মধ্যে নয়, বিষয়টি কিন্তু আমরা দেখেছি যে দিল্লি এবং কলকাতার মধ্যেও কিন্তু একই রকম ভাবে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি চলছে। মুখ্যমন্ত্রী বলছে আমার রাজ্যের মানুষ যদি জল না পায় আমি তো বাধা দেবই, কিন্তু সেটা আলোচনায় মিটাতে হবে, সব মানে একটা বসে মেটাতে হবে। প্রকৃতির বৈচিত্র্যময়তাকে কেউ তো আইন দিয়ে আটকানো যাবে না। কিন্তু আমার যেটা বলার বিষয় সেটা হচ্ছে তিস্তা ইস্যু নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যত আলোচনা হয়েছে, সেই আলোচনাতে তিস্তার চুক্তির বিষয়ে কিন্তু আলোচনা উঠে এসছে, তার সমাধান সূত্র কিন্তু মেলেনি। কিন্তু অন্তর্বর্তী সরকার আসার পরে, গণ অভ্যুত্থান হওয়ার পরে তিস্তা ইস্যুতে বাংলাদেশের পাশে ভারত দাঁড়াচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে নাকি এটা মিটছে না, এই একটা ক্ষোভ কিন্তু বাংলাদেশের মানুষের আমাদের মধ্যে আছেই। সেটা আরো একটা বলি, এইবার এই গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনা আমি বলো পালিয়ে এসছে বা আশ্রয় নিয়েছে, কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের একজন সাবেক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, সে একটা নিরাপত্তা আশ্রয় চেয়েছে জীবন বাঁচানোর জন্য। ভারতের কি করণীয় সেটা অনেক কূটনৈতিক বিশ্লেষকরা বিশ্লেষণ করবে, কিন্তু আপাত দৃষ্টিতে প্রাথমিকভাবে আমাদের মনে হয় তাকে আশ্রয় দেওয়াটা ভারত তার কর্তব্য পরায়ণের কাজ করেছে। কিন্তু বাংলাদেশ ফেরত চাইলো আর একে দিতে পারলো কিনা, এগুলো অনেক গভীর জলের ব্যাপার, এগুলো অনেক সময়ের ব্যাপার, এগুলো আলোচনা আমাদের পরবর্তী সময় আমরা জানবো, দেখবো, আমরা আমাদের দর্শকদের জানাবো। কিন্তু এই সময় এইটাকে একজনকে মানে অন্যের রাগ আরেকজনকে দেখায় না, বিষয়টা হচ্ছে এরকম। এখন আবার চেপে ধরা যেতে পারে তিস্তা ইস্যুকে। ভারত আমাদের পাশে দাঁড়াচ্ছে কিনা, সত্যিকারের দাঁড়াচ্ছে কিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওদেশে রয়েছেন, আমরা ফেরত পাবো কিনা, তিস্তা ইস্যু নিয়ে এই অন্তর্বর্তী সরকার, যেটা আওয়ামী লীগ সরকার করে যেতে পারেননি, তাদের বক্তব্য তিস্তা ইস্যু নিয়ে তারা এখন একটা চাপ সৃষ্টি করা। সত্যি কিন্তু আওয়ামী লীগ সরকার করে যেতে পারেনি, এটা এই অভিযোগটা যদি সত্যিকার অর্থে বাংলাদেশ থেকে বলা হয়, তাহলে বাংলাদেশের তৎকালীন সরকারের ভারতের সঙ্গে কূটনৈতিক যে চালাচালি, কূটনৈতিক যে স্তরের আলোচনার ক্ষেত্রে আমি বলবো যে খানিকটা কোথাও ব্যর্থতা। আর অন্যদিকে দিল্লি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে দোষ চাপালেও আমার যেটা মনে হয় যে দিল্লির সরকারও মমতা বন্দ্যোপাধ্যায়কে বা পশ্চিমবঙ্গে ম্যানেজ করে এই তিস্তা চুক্তির বিষয় একটা সুন্দর পটভূমি তৈরি করে বাংলাদেশের সঙ্গে কিন্তু এই চুক্তিটা করা যেতে পারত বলেই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন গণমাধ্যম কিংবা বাংলাদেশের মানুষ কিংবা আমারও ব্যক্তিগতভাবে মনে হয় যে তিস্তা চুক্তির ক্ষেত্রে একটি
ইতিবাচক বিষয়, বা দিল্লি কিন্তু বরাবরই তিস্তা চুক্তির ব্যাপারে ইতিবাচক রয়েছে বলে দিল্লির থেকে দাবি করা হয়। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে আমার মনে হয় এই চুক্তি থেকে পিছুটান হয়ে যাওয়ার কারণেও কিন্তু এই বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতা আজকে কিন্তু একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। অন্যান্য অনেকগুলো কারণের মধ্যে এই কারণ অন্যতম বলে মনে হয়। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই তিস্তা পারে বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক শক্তি এই মুহূর্তে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বা বিএনপির পক্ষ থেকে কিন্তু গত কয়েকদিন ধরে তিস্তা পারে লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত যারা তিস্তার এই জলপ্রবাহ না থাকার ফলে যারা মাটি প্রায় হারিয়ে গিয়েছে, চাষাবাদ হচ্ছে না, খেতি জমিতে জল দিতে পারছে না, নানা ধরনের ভাবে একটা প্রাকৃতিক জীববৈচিত্র্যের সংকট ঘটেছে তিস্তার পারে, সেই বাংলাদেশের দিকের মানুষেরা, ক্ষতিগ্রস্ত মানুষেরাও কিন্তু সেই রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবং সেখান থেকে আমি শুরু থেকেই যে আলোচনা শুরু করেছিলাম যে তিস্তা নিয়ে দিল্লির ওপর যে চাপ প্রয়োগ করার কৌশল, যেহেতু হাসিনাকে ফেরত পাওয়ার ক্ষেত্রে ঢাকা সেরকম ভাবে খুব একটা বেশি ইতিবাচক, খুব একটা বেশি লাভ ঘরে তুলতে পারবে না বলে মনে হয় এবং রাজনৈতিক বিশ্লেষকরাও তাই বলছে যে খুব বাংলাদেশের এই চাপ বা চিঠি চালাচালি নিতান্তই কাগজে, আসলে বাস্তবিক অর্থে দিল্লির পক্ষ থেকে কখনোই তার দেশে আশ্রিত কোনো অতিথিকে তাকে অন্যের হাতে তুলে দেবে। সেহেতু এক্ষেত্রে প্রায় বাংলাদেশের পক্ষ থেকে যে চাহিদা বা বাংলাদেশের পক্ষ থেকে যে প্রত্যাশা সেটি প্রায় জিরো। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা ইস্যুতে একটি চাপ তৈরির অবশ্যই যৌক্তিক কারণ, কৌশল তার পদক্ষেপও যেমন নিয়েছে এবং সে দেশের রাজনৈতিক দল এটাকে ইস্যু করে যদি একটা সার্বিকভাবে একটা চাপ সৃষ্টি করা যায়, যদিও নির্বাচন জানিয়েছেন যে হয়তো ডিসেম্বরের দিকে হতে পারে, কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এই তিস্তা পারের ইস্যুটাকে নিয়ে যদি একটা জনবিক্ষোভ, একটা গণ আন্দোলন কিছু আবার নতুন করে সোচ্চার করতে পারে, তাহলে স্বাভাবিকভাবে অন্তর্বর্তী সরকারটা অফিসিয়ালিও জানিয়েছে এটা আলোচনা হওয়া প্রয়োজন, তাহলে তাদেরও নিরপেক্ষতা বজায় থাকবে এবং ভাববে হয়তো ভারত সরকারও যদি এতে চাপে পড়ে। এরা একটা কৌশল নিয়েছে এবং এই কৌশলটা নেওয়া, আমি মনে করি না যে তারা কোনো অস্বাভাবিক কিছু করছে, কিন্তু এই কৌশলটা নিয়ে কোন পথে এগোবে এটা আলোচনার পথেই আসতে হবে। এবং একই সঙ্গে এটা দেখার বিষয় যে এই তিস্তা নিয়ে যে রাজনীতি হচ্ছে, তিস্তা মহা পরিকল্পনা যেটা কথা বলা হচ্ছে, যেটা প্রাক্তন শেখ হাসিনা সরকার এই তিস্তা মহা পরিকল্পনার ক্ষেত্রে ভারতকে অংশীদারিত্ব দিতে চেয়েছিল, এখন সেই অংশীদারিত্ব ভারতের কাছে নেই, কারণ রাজনৈতিক পটভূমি পাল্টে গিয়েছে। এখন বলা হচ্ছে যে তিস্তা মহা পরিকল্পনায় আগে চীনের আগ্রহ যেটা ছিল, চীনকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তো চীনকে যদি তিস্তা মহা পরিকল্পনায় শরিক করা হয় অথবা তিস্তা প্রকল্পের ওখানে নতুন করে চীন তার প্রযুক্তিগত বুদ্ধি কাজে লাগিয়ে যদি তিস্তা পারের মানুষকে বাঁচাতে পারে, এইটাও কিন্তু পেছন থেকে দেখতে হবে যে এখানেও চীনের কতটা অন্তর্ভুক্তি রয়েছে এবং চীন অন্যরকম উপায়ে এই রাজনীতির বারুদটাকে আরো উস্কে দিচ্ছে কিনা, হয়তো করবে বা করছে কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু আলোচনায় আসবে বলে আমরা মনে করছি। এবং দেখুন প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিতান্তই একটার সঙ্গে আরেকটা সংযুক্ত, কোনোটার সঙ্গে কোনোটা এমন কিছু নয় যে এটা একটা থেকে আরেকটি বিচ্ছিন্ন ঘটনা। ভারত এই তিস্তা মহাপরিকল্পনায় শরিক হতে চেয়েছে। আপনারা জানেন যে শেখ হাসিনার এই বাংলাদেশ থেকে ভারতে চলে আসা বা পালিয়ে আসার আগে এক মাস আগে দিল্লিতে বৈঠক হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু তিস্তা মহাপরিকল্পনায় ভারত তাদের যে অংশীদারিত্ব সে বিষয়ে তখন আমরা বিদেশ মন্ত্রী তার আমাদের বিদেশ মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছিলেন এবং এই নিয়ে কিন্তু কাজ অনেকটা এগিয়েছিল। মনে করা হচ্ছিল যে শেখ হাসিনা সরকার যদি ক্ষমতায় থাকতেন তাহলে ইতিমধ্যেই তিস্তা মহাপরিকল্পনায় ভারতের যে প্রতিনিধি দল সেটা ইতিমধ্যে আসতো এবং একটা বড় ধরনের হয়তো চুক্তি হয়ে যেতে পারতো। তো সেই জিনিসটা এখন তো 5 আগস্টের পরবর্তীতে প্রেক্ষাপট পাল্টে গেছে। সব মিলিয়ে তিস্তাকে সামনে রেখে এখন নতুন করে দিল্লির ওপর ঢাকার এই চাপ প্রয়োগ করার কৌশল কতটা ধোপে টেকে সেটা অবশ্যই সময় বলবে, কিন্তু তার আগে আমরা শুধু তার আগে তারা হয়তো চাপ দিতে চাইছে, আমরা বলছি চাপ দিতে পারে, কিন্তু গণ অভ্যুত্থান তাদের দেশের নিজস্ব ব্যাপার। কিন্তু ভারত সরকার তো গত জুন মাসে এই তিস্তা পারের চুক্তি নিয়ে যে একটা পরিকল্পনার একটা সমাধান সূত্রের কথা বলেছিল, ইন্টারনালি মুখ্যমন্ত্রী বলেছেন সেটা দিল্লি মুখ্যমন্ত্রীর ঘাড়ে চাপালো, দোষ চাপালো। এটা তো এটা একটা
রাজনৈতিক কথা। বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মাটি তো ভারতবর্ষের বাইরে নয়। তো মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন, দিল্লি সেটা মানছেন, রাজনৈতিকভাবে হয়তো বলছেন, কিন্তু দিল্লিও তো উত্তরবঙ্গের মানুষের চাহিদা পূরণে তারাও তো অগ্রণী ভূমিকা নেবে। অবশ্যই এখানে ভোটের অঙ্কটা একটা বড় ফ্যাক্টর। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তোমাকে আমি থামিয়ে দিয়ে বলছি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট যেরকম দরকার, অন্যদিকে বিজেপিরও কিন্তু ভোটটা একই রকম দরকার। এবং ভোট যদি জনমুখী না হয়, অর্থাৎ প্রকল্প বা রাজনৈতিক কর্মসূচি যদি জনমুখী না হয়, জনবান্ধব না হয়, ওই স্থানীয় সমস্যার সমাধান না করতে পারে রাজনৈতিক দলগুলো, তাহলে কিন্তু ভোট আসবে না। আর আবার প্র্যাকটিক্যালি এটাও তোমায় ভাবতে হবে, বিষয়টা হচ্ছে ভোটের চাইতেও কিন্তু জল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে থাকেন উত্তরবঙ্গের মাটি জল দিলে উত্তরবঙ্গের মানুষের মাটি মানে খরা থাকবে, আর সেটা তো দিল্লি তাকে বিবেচনা করে দেখবেই। উত্তরবঙ্গের মানুষের তো ভারতীয় নাগরিক, এটা তো বিবেচ্য বিষয়। কিন্তু আবার এটাও তো ঠিক, গত জুন মাসে যখন প্রধানমন্ত্রী এসছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসছিল, দিল্লি কিন্তু এটা নিয়ে মহাপরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য তো চুক্তি স্বাক্ষরও করেছিল। তো দিল্লি তো অস্বীকার করেনি, এবং এটা তো আলোচনার মধ্যেই মিটবে। চুক্তি হয়নি, যে সম্ভাব্য চুক্তি বা যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এজেন্ডা, সেই এজেন্ডার মধ্যে ছিল আলোচনার এজেন্ডাতে ছিল, মানে তো সেটা নিয়ে আলোচনা হবে, মানে তারা সমাধান সূত্রের পথ বেরোবে। যে গণ অভ্যুত্থান তাদের দেশের ব্যাপার, এটা নিয়ে চাপ দেওয়া, চারা চাপ দিতে চাইলেই তো চাপ না। দিল্লি তো অস্বীকার করেনি। এখন চায়না পিছন থেকে কি করবে, নিশ্চয়ই সেটা ভারত সেটাও লক্ষ্য রাখবে, যে কেউ যদি পিছন দিক দিয়ে জল নিয়ে নেওয়ার অন্য কোনো প্রকল্প প্রযুক্তি কিছু করে চেষ্টা করে, আমরা যদি সাফার হই, তখন আমরাও সেটা, তখন ভারত সরকার সেটা বিবেচনা করে দেখবে কেন হচ্ছে, কি হচ্ছে, তারা প্রতিরোধ করবে কিনা বা আলোচনায় বসবে কিনা, এটা সময় বলবে। কিন্তু কোনো কিছু চাপ দিয়ে কিছু নিতে চাইলে আমার মনে হয় সেটা চাপে হবে না, সেটা আলোচনাতেই আসতে হবে। প্রিয় দর্শক, শুনলেন আমাদের প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায় তার মতো করে বিশ্লেষণ করলেন, এবং আমিও চেষ্টা করলাম আমার এ বিষয়ে যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান থেকে কিছুটা আহরণ করে আপনাদের সামনে উপস্থাপন করা, ভালো এবং মন্দ লাগা, এবং এই মতের সঙ্গে, এই বিশ্লেষণের সঙ্গে আপনারা এক মত নাও হতে পারেন, আপনাদের ভিন্ন মত থাকতেই পারে। তবে সামগ্রিক অর্থে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক স্থিতিশীল হোক, এটা আমাদের সকলের প্রত্যাশা। এবং এটাও তুমি বলো যে অন্তর্বর্তী সরকার আসার পর ভারত এবং বাংলাদেশের সম্পর্কে সুনিবিড়, সুদৃঢ় এবং আগামীর পথে আরো সুন্দর হোক, সেটা কিন্তু ভারতও যেমন চায়, বাংলাদেশও চায়। অন্তর্বর্তী সরকার শুভেচ্ছা জানিয়েছে ভারত সরকার, শুধুমাত্র অফিসিয়ালি, সত্যি কূটনৈতিকভাবে শুভেচ্ছা জানালে এই বিষয়টি আমার মনে হয় সেই কাগজে বাগের মতো হয়েছে। শুভেচ্ছা দুই দেশ থেকে কূটনৈতিকভাবে করেছে, কিন্তু বাস্তবিক অর্থে আমরা গত 6-7 মাসে বাংলাদেশের অভ্যন্তরীণ থেকে অতি প্রতিক্রিয়াশীলতা দেখতে পেরেছি, এবং দিল্লির অবস্থান অতি নীরব ভাবে আমরা দেখেছি। মানে দুই দেশের পক্ষ থেকে দুটো দেশ দুরকম রোল প্লে করছেন। এক্ষেত্রে দুই দেশের সাধারণ মানুষ যারা ভারত এবং বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখেন, যারা দুই দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নিবিড় হোক এরকমটি চান, তারা কিন্তু এই মুহূর্তে খুবই বিব্রতকর অবস্থায় রয়েছে। কারণ তুমিও জানো যে আমরা কলকাতায় ঘুরে বেড়াই, অধিকাংশ মানুষ যারা বাংলাদেশ থেকে আসেন কিংবা স্থানীয় ব্যবসায়ীরা, তারা চাইছেন যে এই অচল অবস্থার নিরসন হোক, খুব শিগগিরই নিরসন হোক। এবং এখানে তিস্তা কিংবা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর দিল্লিতে অবস্থান, এ সব কিছুই কালের গর্ভে একসময় স্মৃতি হয়ে যাবে। কিন্তু নাগরিক যেন সাফারার না হয়, মানে এটা আমাদের দেখতে হবে। এবং তিস্তা নিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলে যেরকম ভাবে সংকট রয়েছে, তিস্তা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলেও একই রকম সংকট রয়েছে। এটা সত্যিই ঠিক যে প্রত্যেক দেশ তার নিজের দেশের সাধারণ নাগরিকদের সুরক্ষা এবং সাধারণ নাগরিকদের স্বাভাবিকভাবে বেঁচে থাকা কিংবা তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য দেশের যারা প্রশাসক, দেশের যারা রাজনৈতিক দল যারা রয়েছে, যারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেন এবং ভোটটাকেই যারা মনে করেন যে সাধারণ মানুষের ম্যান্ডেট, রায়ের ওপরেই ক্ষমতায় থাকেন, তাদের রাজনৈতিক অনেক বাধ্যবাধকতা থাকে। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেটাই রয়েছে, এবং বাধ্যবাধকতা রয়েছে তার বাংলাদেশের সঙ্গে। আমরা যতদূর জানি দীর্ঘ সাংবাদিকতার যে বাংলাদেশের সঙ্গে সত্যিই খুব ভালো সম্পর্ক, সেটা শেখ হাসিনার আমলেও ছিল, তার আগেও ছিল। সবসময় বাংলাদেশের মানুষের কাছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা জনপ্রিয় নেত্রী বলে এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে জেনেছি, শুনেছি। তো তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তিস্তা ইস্যুতে অনর অবস্থা কোথাও কোথাও সমালোচিত হয়েছে, বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যমে তুমুল চর্চিত হয়েছেন। তারপরেও বাংলাদেশের দুঃসময়ে বা অন্যান্য যে কোনো ভালো কিছুতে কিন্তু আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রিমভাবে ঝাঁপিয়ে পড়েছেন। সবসময় এই নজিরও কিন্তু রয়েছে, এবং সেক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। আবার কখনো কখনো তির্যক সমালোচনা করেছেন। রাজনীতিতে, কূটনীতিতে
এগুলো চলতেই থাকবে, ভালো মন্দ নিয়েই চলবে হবে। প্রিয় দর্শক, দিল্লি বা ঢাকা চাপ দেওয়ার কৌশল দিল্লি ঢাকাকে দেবে বা ঢাকা দিল্লিকে দেবে, কৌশল প্রত্যেকটি দেশের তার নিজস্ব বিষয়। অবশ্য আমরা সেই বিষয়টি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর, চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করলাম মাত্র। আমাদের এই মতামত একেবারেই আমাদের নিজস্ব ব্যক্তিগত। আমাদের এই আজকের আলোচনায় আপনাদের ভালো লাগা এবং মন্দ লাগা বিষয়ে আমাদের মন্তব্যের কলামে আপনারা আপনাদের মতো করে লিখে জানাতে পারেন। প্রিয় দর্শক, আমি বরাবর বলছি যে আমাদের এই অনুষ্ঠান বা এই আমাদের আলোচনা মতামত কারোর ওপরে চাপিয়ে দেওয়া নয়। আমরা মনে করি যে প্রতিবেশী দুই দেশ, বিশেষ করে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক দীর্ঘ প্রাচীন। এই সম্পর্কের উত্থান এবং পতন এর মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছে এবং সব কিছুর ঊর্ধ্বে আমরা কিন্তু মানবিকতাকে সবসময় আমরা আগে এগিয়ে রাখবো এবং সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এই আলোচনার ইতি টানছি। আগামীতে একই রকম ভাবে কোনো ইস্যুতে, ভারত কিংবা বাংলাদেশের ইস্যুতে আমরা কিন্তু আবারও আপনাদের সামনে স্ক্রিন শেয়ার করব। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ।